তোমার ছেলে বাবা বাবা করে কাঁদছে, এসে অন্তত ওর সাথে দেখা করে যাও। আয়মান এক মুহূর্ত কিছু ভেবে বলল। আচ্ছা, আমি আসবো। লিহিন মনে মনে না হেসে পারল না। ফোন রেখে মুখ ঝামটা দিয়ে বিড়বিড় করে বলল, বউয়ের প্রতি সামান্য দরদ নাই? আমি আসতে বলেছি, সে বারবার প্রত্যাখ্যান করেছে। আর যেই ছেলের কথা বলেছি অমনি নাচতে নাচতে রাজি হয়ে গেল। একবার আসুক, আমাকে বউ বলে ডাকুক, একবার আমার সাথে আসুক না আলাদ করতে, তারপর দেখাবো ওর একদিন কি আমার যে কদিন লাগে। আয়মান অবশ্য সেদিন এলো না, পরদিন এলো। লিহিন প্রথমে কথাই বলল না, পরেও বলল না। তবে আয়মানের যা জিজ্ঞেস করেছে বা বলেছে সেটা ছাড়া ছাড়া উত্তর দিল। নিজের থেকে একটা কথাও বলল না। বাইরের বারান্দায় এসে গুঞ্জনের সাথে গল্প করতে বসলো। কিছুক্ষণ বাদে ইমাদ এসে বলল, আমার বউয়ের সাথে তোর এত কিসের পিরিত? তোর জন্য বউ বাগে পাচ্ছি না। আইমান এসেছে না, ওর কাছে যা তো। আমার বউকে একটু আমার কাছে থাকতে দে। গুঞ্জন ইমাদের দিকে চোখ গরম করে তাকালো। নিহিন মুচকি এসে চলে গেল। আইমান নিহিনকে হাসি মুখে ঘরে আসতে দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এত হাসছো কেন? দপ করে নিভে গেল নিহিন। তীক্ষ্ণ গলায় বলল, কেন? তোমার অনুমতি ছাড়া কি আমি হাসতেও পারবো না? আমি সেটা কখন বললাম? আইমান চোখ কপালে তুলে জিজ্ঞেস করলো। নিহিন পুনরায় বলল, তুমি কবে কোন কথাটা সোজাসুজি বলেছো আমায়? সব তো এভাবেই বোঝাতে চেয়েছো। আমি সত্যিটা বুঝে নিলেই তখন বলেছো ও মা, আমি তো এটা বলি নাই, ওটা বলি নাই, তুমি ভুল বুঝছো। আচ্ছা মানলাম আমি ভুল, তাহলে তুমি আসলে কি বোঝাতে চেয়েছো? আইমান হতাশ ভঙ্গিতে বলল, আমি আসলে নিজেই বুঝি না কি বোঝাতে চাই, কি বলতে চাই। হ্যাঁ, এরপর থেকে এভাবে একটু নিজের দোষটা স্বীকার করে নিও। কেন যে নিজের দোষ স্বীকার করতে চাও না কে জানে। রাগে গজগজ করতে করতে নিহিন ঘর থেকে বেরিয়ে গেল। আইমান শুধু ভাবছে তার দোষটা ঠিক কোন জায়গায়। এই সাংসারিক জীবনের 5টা বছরে সে ইচ্ছাকৃতভাবে কখনো ভুলভাল কিছু করেছে বলে তো মনে পড়ে না। নিহিন নিজেই রাগারাগি করবে, আবার নিজে থেকেই কাছে আসবে। মাঝখানে তার সরি বলতে হয়, কান ধরতে হয়। আর কখনো এই ভুল করব না, ভুল না করেও এটা বলতে হয়। আচ্ছা ঠিক আছে, বউয়ের মন রক্ষার জন্য সব বলতে সে রাজি। কিন্তু আজকাল বউ কথায় কথায় ধমক দিচ্ছে, ভালো কথাকেও আঁকাবাঁকা পর্যায়ে নিয়ে যাচ্ছে। তার কি হবে? আইমানের মাথায় একটা পরিকল্পনা এলো। আহিয়ান হওয়ার পর থেকে নিহিনকে নিয়ে আলাদাভাবে সময় কাটানোর সুযোগ হয়ে ওঠেনি। আগে তো প্রায়শই তাকে চমকে দেওয়ার জন্য নানান আয়োজন করতো আয়মান। কখনো ক্যান্ডেল লাইট ডিনার, কখনো লং ড্রাইভ, কখনো বা দুনিয়া জুড়ে ঘুরপাক। অন্যরকম কিছু করতে হবে ম্যাডামের জন্য, তাহলে যদি মন মেজাজ একটু ঠিক হয়। আরেকটা সুখবরে বাড়িঘর আনন্দে মেতে উঠেছে। গতকাল গুঞ্জন নিজের ভেতর কিছু সমস্যার কারণে ডাক্তারের কাছে গিয়েছিল এবং সেখানে তার প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ এসেছে। বিষয়টা প্রথমে নিহিনকে জানিয়েছিল। নিহিন ইমাদকে গিয়ে বলেছে, ভাইয়া, বাবা হচ্ছ অথচ আমাদের ট্রিট দিচ্ছ না, এটা কি ঠিক? ইমাদ প্রথমে বিশ্বাসই করতে পারেনি। অনেক খারাপ হতে হতে হঠাৎ একটা ভালো কিছু হয়ে গেলে তা বিশ্বাস করতে আসলেই ভীষণ কষ্ট পোহাতে হয়। গুঞ্জনও বেশ খুশি, মা বাবা সবাই খুশি। সবার খুশি দেখে আহিয়ানা খুশি, যদিও সে বোঝে না কি হচ্ছে, কেন সবাই খুশি। একটা বাবু আসবে, তার জন্য সবাইকে এত খুশি হতে হবে কেন? সে নিজেও তো একটা বাবু। কোথায়? তাকে দেখলে তো সবাই এমন করে নাচানাচি করে না। মামির বাবু আসবে, তাই মামি অনেক খুশি। সেও তো তার মায়ের বাবু। মায়ের কাছে গেলে মা তো খুশি না হয়ে তাকে বলে, আহিয়ান, একদম দুষ্টুমি করবে না, দুষ্টুমি করলে মার দিব। তাহলে এই বাবুর আশা উপলক্ষে তার মা কেন এত খুশি হবে? ছোট্ট আহিয়ান এই কঠিন একটা প্রশ্ন মাথায় নিয়ে সারা ঘর ঘুরপাক খাচ্ছে। কাউকে জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না, যদি আবার বকে। মোমবাতির নরম আলো এবং গোলাপের তীব্র লালাভা পরিবেশে নিয়ে এসেছে মাদকীয়তা। একটি উষ্ণ আমন্ত্রণমূলক পরিবেশ তৈরি হয়েছে। টেবিলে একটি মাটির পাত্রে ফুলের পাপড়ি ছড়িয়ে একটি ভাসমান মোম জ্বালিয়ে দেওয়া হয়েছে। টেবিলের চারপাশেও কিছু লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে দেওয়া। এই সজ্জার পাশাপাশি তৈরি হয়েছে রোমান্টিক আবহ। সম্পূর্ণ নিরিবিলি পরিবেশ। পূর্ণিমার রাত, চাঁদের আলো লুটোপুটি খাচ্ছে ছাদের প্রতিটা কোণায়। আজকে বিশেষ কিছু নয়, শুধুমাত্র প্রিয়তমার মন ভালো করতে আয়মানের ছোট্ট এই আয়োজন। নিহিন এখনও কিছু জানে না। আহিয়ানকে ঘুম পাড়াতে ব্যস্ত। একটু বাদে নিহিনকে ডেকে ছেলের দায়িত্ব মায়ের হাতে সঁপে দেবে। ছাদ থেকে নেমে আয়মান ঘরে উকি দিল। নিহিন ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াচ্ছিল আর গুনগুন করছিল। আয়মান আলমারি খুলে আজ সকালে কিনে আনা নেভি ব্লু রঙের শিফন শাড়িটা বের করলো। নিহিনের হাতে দিয়ে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। নিহিন অবাক হলো কিঞ্চিত। শাড়িটা উল্টোপাল্টা দেখলো।
ঘড়ির দিকে তাকালো। রাত প্রায় 12টা। এত রাতে তৈরি হওয়ার কথা বলছে, কই যাবে? নিহিন বলল। কিন্তু বাকি কতটুকু বলার আর অবকাশ পেল না। আইমানের আঙুল তার ঠোঁটে গিয়ে অগ্রসর হলো। সে কণ্ঠে মাদক ঠেলে বলল, আজ কোনো শাসন শুনবো না, যাও গিয়ে তৈরি হয়ে নাও, আহিয়ানকে মা দেখে রাখবে। নিহিন আর রাগ হলো না, চুপচাপ আইমানের কথা মেনে শাড়ি গায়ে জড়িয়ে নিল। তার সাথে ম্যাচিং করে হালকা পাতলা গয়না পরল। ইতিমধ্যে আইমানও রেডি। নিহিন একবার জিজ্ঞেস করলো, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? আইমান শুধু মুচকি এসে বলল। বিশেষ কোথাও না। তারপর মাকে গিয়ে ডাক দিল এবং বলল কিছুক্ষণের জন্য আহিয়ানের কাছে থাকতে হবে। এই ব্যাপারে রুমানা হকের কোনো অলসতা নেই। তিনি খুশি মনে রাজি হলেন। আইমান নিহিনের চোখ বেঁধে দিল, তারপর হাত ধরে সামনে এগিয়ে নিয়ে গেল। সিঁড়ির কাছে এসে দাঁড়াতেই আচমকা নিহিনকে অবাক করে দিয়ে তাকে কোলে তুলে নিল। চোখ বাঁধা অবস্থায় নিহিন কিছু দেখতে পাচ্ছে না। তৎক্ষণাৎ শক্ত করে আইমানের গলা জড়িয়ে ধরল। এইটুকু অন্তত বুঝতে পেরেছে তারা ছাদের দিকে অগ্রসর হচ্ছে। আইমানকে জিজ্ঞেস করলো, ছাদে যাচ্ছি আমরা? এত রাতে কেন? নতুন কোনো ফুল ফুটেছে বুঝি? আইমান মুচকি হাসলো, কিছু বলল না। ধীর পায়ে সে নিহিনকে কোল থেকে নামিয়ে নিল। নিহিন বাঁধন খুলতে উদ্যত হতেই আইমান বাদ সেধে বলল, এখন নয়, একটু অপেক্ষা করো। সে দ্রুত গতিতে লাল টুকটুকে গোলাপের তোড়ার দিকে এগিয়ে গেল। দুটো গোলাপ উঠিয়ে নিয়ে তার প্রিয়তমার কানে গুঁজে দিল। নাটকীয়ভাবে বলল, সব আপনার জন্য ম্যাডাম। নিহিন জিজ্ঞেস করলো, কি? আইমান কচ্ছপের গতিতে এগিয়ে যাওয়ার নিহিনের চোখের বাঁধন খুলে দিল। এতক্ষণ অন্ধকারে থাকার কারণে চোখ দুটো ঝিমিয়ে রয়েছে। স্বাভাবিক হতেই তন্তা খেয়ে গেল সামনের দৃশ্য অবলোকন করে। রানীর হাতে যেন তার রাজ্য সঁপে দেওয়া হচ্ছে। আইমানের দিকে তাকিয়ে প্রশ্রয়ের হাসি আসলো। আহ্লাদে গদগদ হয়ে বলল, তুমি কি পাগল? আইমান হেসে ইতিবাচক সাড়া দিয়ে বলল, জি ম্যাডাম, শুধু আপনার জন্যই আমি পাগল, এবং আপনার জন্যই বরাদ্দ থাকবে আমার এই পাগলামিগুলো। কখন করলে এইসব? আমি একবারও টের পাইনি, অথচ সারাটা দিন ঘরেই ছিলাম। কবে থেকে পরিকল্পনা করে রেখেছো শুনি? আইমান আলতো করে নিহিনের থুতনিতে টোকা দিয়ে বলল, তোমাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। এটা আমার প্রশ্নের উত্তর? জি না, এটা আমার কমপ্লিমেন্ট। ইদানিং তো প্রশংসা করা ভুলেই গেছো, চোখেও দেখো না আমাকে, আজ হঠাৎ করলে যে? আইমান 2 কদম এগিয়ে এসে বলল, এই প্রশ্নের উত্তর অনেকভাবে দেয়া যাবে, একটাই বলি আপাতত। না, সব বলো। আচ্ছা, আইমান লম্বা একটা শ্বাস নিয়ে বলতে আরম্ভ করলো, প্রথমত বললে না প্রশংসা করা ভুলে গেছি, বিষয়টা ঠিক তেমন নয়। যাকে আমার দৃষ্টিতে সব সময়ই নতুন রূপে দেখতে পাই, তার সৌন্দর্য নিত্য নতুন ভাষায় প্রকাশ করার মতো শব্দ আমার শব্দ ভাণ্ডার নেই, তাই চুপচাপ থাকি। দ্বিতীয়ত, মাঝে মাঝে সম্পর্কে একঘেয়েমি চলে এলে নিজের মতো করে সেই অবসাদ কাটিয়ে উঠতে হয়। এতে যদি অতি সাধারণ ভাষায় সেই নতুন সৌন্দর্য সামান্য হলেও প্রকাশ করা যায়, তবে সমস্যা কী? সব সময় সৌন্দর্য প্রকাশ করলে কিন্তু এইরকম হঠাৎ হঠাৎ আসা সুন্দর মুহূর্তগুলো কী রকম সাধারণ দিনের মতোই নির্লিপ্ত মনে হয়। নিহিন মন দিয়ে কথাগুলো শ্রবণ করলো, মিষ্টি করে হাসলো। হাসলে তার গালের দুপাশে সুন্দর একটা ভাঁজ পড়ে, দেখতে বেশ লাগে। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। আইমানের পাঞ্জাবির কলার টেনে ধরে তাকেও নিজের কাছাকাছি দাঁড় করালো। বলল, তুমি আমাকে আগের মতোই ভালোবাসো, তাই না? আইমান হেসে দুপাশে মাথা নাড়িয়ে বলল। উহুম, নিহিন আইমানের কলার ছেড়ে দিয়ে বলল, উহুম, তার মানে তুমি আমাকে আগের মতো আর ভালোবাসো না? সবাই বলে পুরাতন হয়ে গেলে ভালোবাসা কমে যায়, এটা আসলেই সত্যি? আইমান নিহিনের কাঁধে হাত রেখে বলল, না, একদম সত্যি না। ভালোবাসা কমেনি, উল্টো বেড়ে গেছে। ভালোবাসার সাথে জুড়েছে মায়া, যত্ন, সম্মান, অনুরাগ, অনুরক্তি। নিহিন এতক্ষণ চেপে রাখার নিঃশ্বাসটা ছেড়ে দিল। আলগোছে আইমানের বুকে মাথা রাখল। পরম শান্তিময় আবেশে মুদ্রিত নয়নজোড়া টলমল করে উঠল। মানুষ বলে ভালোবাসা পেতে নাকি ভাগ্য লাগে, আসলেই তাই। তবে ভাগ্যের সাথে সাথে সেই মানুষটাকে সংযত থাকতে হয়। মায়া, সে তো পৃথিবীর সবচেয়ে অসুন্দর কোনো মানুষকেও ভালোবেসে ফেলার ক্ষমতা রাখে। সৌন্দর্যে আকৃষ্ট হওয়া এই পৃথিবী তখন শুধুমাত্র ভালোবাসা খুঁজতে অব্যাহত। নিহিন আর আইমানের বিষয়টা কিছুটা হলেও একই রকম। ওদের তো মিল হওয়ার কথাই ছিল না, কোনো সম্ভাবনাই ছিল না। তারপরেও হলো তো। দুজনের ছোট্ট সংসার হলো, বোঝাপড়া হলো, ভালোবাসা হলো। তারপর সেই ভালোবাসার ভিত আরও মজবুত করতে আহিয়ানের আগমন। কত সুন্দর আর নির্ভেজাল একটা জীবন।
নীর আইমানের বুক থেকে মাথা তুলে বলল, আমি যে তোমার সাথে প্রায়ই রাগারাগি করি, তোমার অনেক রাগ হয় তাই না? মনে হয় আমাকে ছেড়ে তুমি ভালো থাকবে? যে মানুষটাকে আমি কখনো ছাড়তেই পারবো না, ছেড়ে বেঁচে থাকতে পারবো না, তাকে ছাড়ার চিন্তা আমার মাথায় কখনোই আসে না। আর ভালো থাকা, সে অনেক দূরের চেয়ে। ওই সময় আস্তে আস্তে পৃথিবী থেকে আমার চিহ্নই মুছে যাবে। নীর আইমানের মুখে হাত দিয়ে চুপ করিয়ে দিল। তারপর সামনে এগিয়ে এসে শাড়ির আঁচল উড়িয়ে দিল। আইমানও পেছনে এসে দাঁড়ালো। নীরের হাসি মুখটা দেখার জন্যই এত কিছু করা। অবশেষে তার চোখে মুখে হাসি ফুটেছে, এটাই অনেক। আইমান মৃদু কণ্ঠে বলল, পছন্দ হয়েছে? সবটা কিন্তু একা হাতে করেছি। তুমি করেছো সেটা কখনো আমার অপছন্দ হতে পারে? কখনোই না। ভীষণ পছন্দ হয়েছে। এত সুন্দর কেন সব, এত মনোমুগ্ধকর। হ্যাঁ, একদম তোমার মতো। তুমি মুগ্ধ হচ্ছ চারপাশের আকর্ষণে, আর আমি মুগ্ধ হচ্ছি তোমাকে দেখে। তাই? জি। নিহিন আইমানের আরো সামনে এসে দাঁড়ালো, বলল, তবে দেখো আমাকে, দেখি কতক্ষণ দেখতে পারো, দেখি কতক্ষণ তোমার চোখ জুড়ায়। আইমান নিহিনকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে বলল, জুড়াবে না, কখনো না। ভালোবাসার দাপট অনেক বেশি, বুঝলে? বাঁধনও খুব জোরালো। এই বাঁধন ছেড়ে বের হওয়া খুব একটা সোজা নয়। আমার তো মনে হয় একদমই সোজা নয়। আর আমি চাই না এই বাঁধন ছেড়ে বেরিয়ে আস। তুমি জানো এই বাঁধন কত ভালোবাসার। দুজন আরও কিছুক্ষণ সময় কাটালো। মান অভিমান প্রকাশ করলো, ভালোবাসা প্রকাশ করলো। জীবনে এমন কিছু কিছু মুহূর্তে দরকার হয়। অনেক বছর পর যখন দুজনের সম্পর্কটা একটু ফিকে হয়ে আসে, তখন সেই সম্পর্ক মজবুত করার জন্য এরকম একটা মুহূর্ত দরকার। মনের অনুভূতি প্রকাশের জন্য এরকম রাতের চাঁদ, জ্যোৎস্নার আলো আর অপর পিঠের মানুষটার সান্নিধ্য খুব করে দরকার। অতঃপর দুজনে কেক কাটলো। আইমান কোনো কিছুতেই কমতি রাখেনি। নিহিনের যা যা পছন্দ যথাসাধ্য চেষ্টা করেছে, সবটাই এতটুকু সময়ের মধ্যে জোগাড় করার। আইমান দুষ্টুমি করে নিহিনের গালে কেক লাগিয়ে দিল। নিহিনও ছেড়ে দিল না। দুজনে লাল সাদা ক্রিমে ভূত সেজে নিচে নামলো। ঘরে এসে আহিয়ানকে দেখতে পেল না। নিশ্চয়ই মা নিজের কাছে নিয়ে গেছে। দুজনে ফ্রেশ হয়ে পাশাপাশি বসলো। ঘড়িতে 2টো বেজেছে। নিহিন বলল, আহিয়ানকে নিয়ে আসবো কি যদি জেগে ওঠে? থাক, আজকে মায়ের কাছেই থাকুক। আমি তোমার কাছে থাকি আজকে। ছেড়ে আসার পর আমার ভাগ কমে গেছে। আমি বউকে কাছে পাই না, বউকে কোলে তুলে নিতে পারি না। বউ সারাদিন বাবু কোলে নিয়ে বসে থাকে। তোমার ছেলেকে কিন্তু আমার প্রচুর হিংসা হয়। আইমানের আহাজারি শুনে নিহিনও হো হো করে হেসে উঠল। আইমানের গা ঘেঁষে বসে পড়ল। খুব শখ বউয়ের আদর পাওয়ার, তাই না? হ্যাঁ, আকাশ পরিমাণ শখ। নিহিন আইমানের গালে টুপ করে একটা চুমু খেয়ে বলল, শখ মিটেছে? না, আলো চাই। আর পারবো না। আইমান হুট করে নিহিনকে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিল। নিহিনের 2 গাল লাল হয়ে উঠল। নিজেকে ছাড়াতে চেষ্টা করেও ব্যর্থ হলো। আইমান শয়তানি হাসি এসে গলায় মুখ ডুবিয়ে দিল। অস্পষ্ট কণ্ঠে বলল, বলেছি না, এই বাঁধন থেকে কখনো ছাড়া পাবে না। নিহিন কিছু বলল না। আইমানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, দরজা খোলা। উফ! মনোযোগে ব্যাঘাত ঘটায় আইমান মনক্ষুণ্ণ হলো। দ্রুত উঠল, দরজা বন্ধ করে আবার ফিরে এলো। নিহিনের অস্থির দৃষ্টি আকর্ষণ করলো। অদ্ভুত এবং বিস্ময়কর রজনীকে কেন্দ্র করে এক লহমায় মুহূর্তটা কেটে গেল। আনন্দ উল্লাসে নিহির আর আইমান তাদের বিবাহিত জীবনের 8 বছরে পদার্পণ করলো আজ। দেখতে দেখতে কতগুলো দিন চলে গেল। আহিয়ান বড় হয়েছে, স্কুলে যাতায়াত করে, পড়াশোনা করে, ছেলেও ভীষণ ব্যস্ত। এখন আর বাবা মাকে জ্বালায় না। তার বেশিরভাগ সময় কাটে দাদু ভাইয়ের সাথে। আহিয়ান যখন পেটে ছিল, নিহির ঘুণাক্ষরেও তার উপস্থিতি টের পায়নি। নিজের ভেতরে বিভিন্ন রকম পরিবর্তনও বুঝতে পারেনি, কারণ সেই অনুভূতিটা তার কাছে সম্পূর্ণরূপে নতুন ছিল। বিগত কিছুদিন ধরে নিহির নিজের ভেতর সেই অনুভূতি পুনরাবৃত্তি উপলব্ধি করতে পারছে। দ্বিতীয়বার বলে হয়তো বুঝতে পেরেছে কিছু। সেইবার তো শাশুড়ি মা রিপোর্ট দেখে সব বুঝেছিলেন, কিন্তু এইবার রিপোর্টের দরকার নেই। নিহির নিজেই বুঝে গেছে। সমস্যা হলো জানাবে কাকে, কি করে, কি বলবে প্রথম। অবশ্য আইমানকে জানানো যায়। আহিয়ান হওয়ার সময় যেরকম খুশি হয়েছিল, এইবারও হবে কি? হবে নিশ্চয়ই, কিন্তু সে একটা কথা বলে দিয়েছিল, তার আর বাচ্চা কাচ্চা দরকার নেই। একবার এই নিহিন অনেক কষ্ট সহ্য করেছে, সে নিহিনের ওই কষ্ট দ্বিতীয়বার আর দেখতে পারবে না। কিন্তু নিহিন এমন সিদ্ধান্তে নারাজ ছিল। এই তো কি সুখ, নিজেকে কত সুখী মনে হচ্ছে। এই সুখের ছোঁয়া এমন মুহূর্ত ব্যতীত আর কখনো পাওয়া সম্ভব? নিহিন অনেকক্ষণ যাবৎ আহিয়ানকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। ঝড় বাদলের রাত, অথচ সাহেবের বাড়ি ফেরার কোনো খবর নেই।
নিহিন একটু আগে ফোন করেছে। আইমান জানিয়েছে এই তো কিছুক্ষণের মধ্যেই ফিরছি। ওনার কিছুক্ষণ এতক্ষণও শেষ হয়নি। বৃষ্টির ঝাপটা আসছে বলে নিহিন ছেলেকে কোলে নিয়ে ঘরে এসে বসলো। 10 মিনিটের মাথায় আইমান ফোন দিয়ে বলল। দরজা খোলো। নিহিন দরজা খুলে আইমানকে একদম ভিজে চুপচুপে হয়ে দাঁড়িয়ে থাকতে দেখলো। তৎক্ষণাৎ মুখে কিছু না বলে তাকে ঘরে যেতে ইশারা করলো। আইমান ঘরে এসে দ্রুত কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। বালিশে হেলান দিয়ে আহিয়ানকে খবরাখবর জিজ্ঞেস করলো। ছেলেও অস্পষ্ট উচ্চারণে বাবাকে কী সব বলছে। নিহিন আইমানকে উদ্দেশ্য করে বলল। খেয়ে তো আসো নাই? না। ঠিক আছে, তুমি ওকে ঘুম পাড়াও, আমি খাবার গরম করি। এই গুরু দায়িত্ব আয়মান নিজেই পালন করে। আইহানও বাবাকে ছাড়া ঘুম আসতে চায় না। আয়মান যখন কিছুদিনের জন্য চট্টগ্রাম যায় তখন নিহিনকে বিপাকে পড়তে হয় ছেলের এই তেরামির জন্য। ছেলেটা বাবার নাওটা। সকালে আয়মানকে বাড়ি থেকে বের হতে হয় লুকিয়ে চুরিয়ে। বাবার অনুপস্থিতি টের পেলেই এক নাগাড়ে ফোন কল চলতে থাকে। অনবরত বলতে থাকে। বাবা তুমি কোথায়? আসবে কখন বাসায়? আমাকে না বলে চলে গেছো কেন? বাসায় এলে আমি তোমার সাথে কথা বলবো না। ছেলের অভিমান এই পর্যন্তই সীমাবদ্ধ। আয়মান ফিরলে ঝাঁপিয়ে পড়ে কোলে। আহিয়ানকে ঘুম পাড়াতে বেশি সময় লাগলো না। ওর গায়ে কাঁথা টেনে দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। নিহিন আয়মানকে বলল। ছেলে ঘুম? হ্যাঁ, আমার ছেলেকে নিয়ে অযথাই তুমি এত অভিযোগ করো। দেখলে কত তাড়াতাড়ি, কত নির্ঝঞ্ঝাটভাবে ঘুমিয়ে গেল। ওর এইসব ভদ্র মানুষই তোমার জন্য তোলা থাকে, আমার সাথে তো শুধু দুষ্টুমি করে। এখন তো একটু বকাও দেওয়া যায় না, গাল ফুলিয়ে বসে থাকে। কি সুন্দর করে বলে, আমি বাবা আসলে সব কথা বলে দিব, তুমি আমাকে মারছো। আয়মান ওহো করে হেসে উঠল। খেতে খেতে এক পর্যায়ে বলল। দেখেছো বাবার ভক্ত, আমার ছেলে বলে কথা। তোমারই ছেলে তাই না, আমি তো কেউ না। নিহিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আমি বলেছি না কি কিছু, শুধু বলেছি আমার জন্য একটু বেশি আমার ভক্ত। নিহিন মুখ কেলিয়ে বলল। ঠিক আছে ঠিক আছে, তোমরা বাবা ছেলে একসাথে থাকো, এরপর যে আসবে দেখে নিও সে আমারই ভক্ত হবে। আচমকা আয়মান থেমে গেল। নিহিনের দিকে তাকালো। তার ভাবভঙ্গিতে কিছু বোঝা যাচ্ছে না। বেশ কিছুক্ষণ নীরব থেকে জিজ্ঞেস করলো। অন্যজন যে আসবে তা এত কনফিডেন্সের সাথে বলছো কি করে? আইমানের ততক্ষণে খাওয়া শেষ। নিহিন টেবিল গোছাতে গোছাতে শান্ত স্বরে বলল। কারণ ইতিমধ্যে সে এসে গেছে। আইমান ঘরে যাওয়ার জন্য উদ্যত হচ্ছিল। নিহিনের কথা শুনে থমকে গেল। পেছন ফিরে তাকাতে তার লজ্জামাখা টুকটুকে অধৈর্যরা দৃশ্যমান হলো। আইমান এগিয়ে এলো। নিহিনের দু কাঁধে হাত রেখে বলল। আবার তোমাকে সেই কষ্ট সহ্য করতে হবে? নীল এবার চোখ তুলে তাকালো। দ্বিতীয়বার বাবা হওয়ার আনন্দে কোথায় উনি উচ্ছ্বাস করবেন তা না করে বউয়ের কষ্টের চিন্তা করছেন। কে বোঝাবে তাকে ওই কষ্টের মধ্যে কতটা সুখ লুকায়িত? প্রায় 10 মাস কষ্ট সহ্য করে যখন মা এক মুহূর্তের জন্য তার সন্তানের মুখটা দর্শন করে, তখন বুকের ভেতর যে শান্তির পরশ বয়ে যায়, সেই পরশ পৃথিবীর সব কষ্টকে হার মানানোর ক্ষমতা রাখে। নীল আইমানের বুকে মাথা রাখে, ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করে। তুমি খুশি হওনি আমাদের বাবু হওয়ার খবর শুনে? পাগল মেয়ে আবার এই কথা জিজ্ঞেস করে। আইহানের আসার খবর শুনে আইমান যেরকম পুলকিত অনুভব করেছে এখনও তাই করছে। আসলে সন্তান আগে থাকুক অথবা না থাকুক, নতুন কারো আগমনে ভালোবাসাটা নতুনভাবে প্রকাশ পায়। আইমান নিজের অনুভূতি সেভাবে প্রকাশ করতে পারে না, বড্ড নাজুক যে। তবে নিহিন প্রতিটি পদক্ষেপে আইমানকে খেয়াল করে, তার কাজকর্ম নিখুঁতভাবে অনুধাবন করে। মুখে আনন্দের অনুভূতি প্রকাশ না করতে পারলে কাজে কর্মে সে ঠিকই প্রকাশ করে। তখন আর লুকিয়ে রাখতে পারে না। গুঞ্জনের ফুটফুটে একটা মেয়ে, নাম ইশরাত। 2 বছর পার হয়েছে কিছুদিন আগেই। মেয়েকে নিয়েই এখন বেশ ভালো সময় কেটে যায়। এমনই হাসতে খেলতে বড় হচ্ছে সকলে। বাচ্চারা বোঝে তারা ঘরের সবারই ভীষণ প্রিয়, তাই যে অভিমান চাওয়া পাওয়া সবটাই বেশি বেশি। নিহিন আইহানের ক্ষেত্রে এই জিনিসটা খুব করে লক্ষ্য করেছিল। সময় মতো কিছু না পেলে জেদ হু হু করে বাড়ে। এখন তাকে ইশরাতেরও একই অবস্থা। ওকে দেখে অবশ্য নিহিনের মনে এইবার একটা গোপন বাসনা উকি দিচ্ছে। সে চায় তারও একটা মেয়ে হোক, একদম পুতুলের মতো সাজিয়ে রাখবে। গতকালই আহিয়ানকে নিজের বাড়ি এসেছে। দুটো ছোট বাচ্চা একসাথে কি থেকে কি এলোমেলো করতেছে তার কোনো হিসেব নেই। একজন একটা খেলনা নিলে আরেকজন আবার সেটার জন্য কান্নাকাটি করে। আজব। অশান্ত আহিয়ানকে ধমক দিয়ে নিহিন বলল। তুমি যে এরকম দুষ্টুমি করছো, আমি কি তোমার বাবাকে বলে দিব, ফোন দিব আমি? আহিয়ান নেতিবাচক মাথা নাড়ল। নিহিন তীক্ষ্ণ দৃষ্টিতে বলল। তবে আর করবে দুষ্টুমি? এরকম করলে আমি কিন্তু তোমার বাড়ি নিয়ে যাব, তারপর বাবাকে বলে দিব।
তোমাকে তখন সবাই পচা বলবে। তুমি কি চাও সেটা? আহিয়ান আবারও মাথা নেড়ে নেতিবাচক জবাব দিল। নিহিন পুনরায় বলল, ইশরাত তোমার ছোট বোনও না, ওর সাথে মিলেমিশে থাকবে, ঝগড়া মারামারি একদম না, ঠিক আছে? ছোট্ট আহিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। হুম। নিহিন গেল। আহিয়ান ওখানে দাঁড়িয়ে রইল। কি করে বোঝাবে মাকে? দুষ্টুমি না করলে তার একদম ভালো লাগে না। আর এই ছোট্ট বাবুটা তো তাকেই আগে তেড়ে মারতে আসে। সে শুধু আলতো করে তাকে সরিয়ে দেয়। মায়ের কাছে নিশ্চয়ই তার নামে উল্টোপাল্টা নালিশ করেছে, তাই মা তাকে এতক্ষণ বকাবকি করলো। না, এই পচা বাবুটার সাথে আর কথা বলা যাবে না। ইমাদ এসে আহিয়ান তার মামার কোলে গিয়ে বসলো। সেটা দেখেও ইশরাত তাকে ঠেলে সরিয়ে দিল, খামচিও মারল গালে। আহিয়ানের এত কষ্ট লাগলো, সে সিদ্ধান্ত নিল মামার কাছেও আর যাবে না। তার জন্য মা বাবাই ঠিক আছে। বাবা কখনো তাকে বকে না, রাগ করে না, সবসময় আদর করে। মা আদরও করে, আবার একটু একটু রাগ করে। তাতে অবশ্য ছেলের কোনো সমস্যা নেই। মা রাগ করলে সে যখন অভিমান করে মুখ ফিরিয়ে নেয়, মা আবার ঠিক কৌশল করে সে অভিমান ভাঙিয়ে দেয়। রাতের বেলা খাওয়া দাওয়ার আগে আহিয়ান ইমাদের দেখা পেল। সে মুখ ঘুরিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু ইমাদ তাকে কোলে তুলে ফেললো। আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে মামা? আপনার কি মন খারাপ? অমন শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছ কেন? মা বকেছে? আহিয়ান ছোট্ট করে জবাব দিল, না। তাহলে কি হয়েছে? কে বকা দিয়েছে? আমার মামাকে? কার এত বড় সাহস দেখি তো। ওই পচা বাবু। আহিয়ান গুঞ্জনের কোলে থাকা ইসরাতের দিকে ইশারা করে বলল। ইমাদ তা দেখে উচ্চ শব্দে হেসে উঠল। ইসরাতকে নিয়ে এসে বলল, আসো, তোমাদের বাপ করিয়ে দি। আহিয়ান মুখ গোমরা করে বলল, আমি ওর সাথে কথা বলতে চাই না। তা হবে না, তা হবে না। বলে ইমাদ দুজনের ভাবতে করিয়ে দিল। বলল তারা যেন আর ঝগড়া না করে। ঝগড়া করে পচাবাবুরা। তারা নিশ্চয়ই নিজেদের পচাবাবু তালিকাভুক্ত করতে চায় না। নিহিনের প্রেগনেন্সির এখন 7 মাস চলে। মেয়ে মানুষ অদ্ভুত। বিয়ের আগে তাদের একরকম সৌন্দর্য, বিয়েতে একরকম, আর মা হওয়ার মুহূর্তটাও সেই সৌন্দর্য যেন উপচে উপচে পড়ে। আহিয়ান সারাক্ষণ শুধু জিজ্ঞেস করে, মা, আমাদের নতুন বাবু কবে আসবে? মা, আমার ভাই হবে নাকি বোন হবে? আয়মান সেটা শুনে জিজ্ঞেস করে, তুমি বলো, তোমার ভাই নাকি বোন পছন্দ? আহিয়ান ঠোঁট উল্টে বলে, ভাই হলে শুধু আমার সাথে ঝগড়া করবে, বোন হলে ভালো হবে। নিহিনও সায় দেয়। এইবার তার একটা মেয়ের খুব শখ। আয়মানেরও তাই। কেনাকাটা করতে গেলে ছোট ছোট বাচ্চাদের এত সুন্দর সুন্দর ড্রেস দেখতে মাঝে মাঝে আফসোস করতে হয়। যেসব পছন্দ হয় কোনো চিন্তা ভাবনা ছাড়াই কিনে ফেলে, তারপর ইসরাতের জন্য নিয়ে যায়। তার নিজেরটা না হওয়া পর্যন্ত ভাইয়ের মেয়েই নিজের মেয়ের সমতুল্য, এটা ভেবে নিজেকে সান্ত্বনা দেয়। আহিয়ান এখন বেশিরভাগ সময় তার দাদু দাদির কাছে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। নিহিনের যত্ন পুরোটাই আইমানের হাতে। নিহিন মাঝে মাঝে অবাক হয়, এই বান্দার কি একটুও শান্তি নেই। চুপচাপ গো বেচারা ভাব করে নিহিনের সমস্ত আবদার পূরণ করে, ছেলের আবদার পূরণ করে, তারপর নিজের মা বাবা সকলকেই কেমন এক হাতে সামলায়। নিহিনের এই সময়টায় চিন্তা হয় তার প্রচণ্ড। বাইরে থাকলে ক্ষণে ক্ষণে ফোন দিয়ে খোঁজ নেয়। নিহিন মাঝে মধ্যে ধমক দিয়ে বলে, তোমার ভাবখানা দেখলে মনে হয় পৃথিবীতে আমিই বুঝি প্রথম মা হচ্ছি। এরকম কেন করো বলো তো? আমি কি এর আগে মা হইনি? আশ্চর্য। আয়মান তবুও দমে না। মাকে ফোন করে নিহিনের খোঁজ নেয়, ঠিকমতো খেয়েছে কিনা, কোনো কাজে হাত দিল কিনা, আবারও কত কিছু। ইদানিং আহিয়ানকে স্কুলে নিয়ে যাওয়া আসা মাই করে। নিহিনের আর এই মুহূর্তে এত ধৈর্য নেই, আর আয়মানও তাকে এত ধকল দিতে দেবে না। বাড়ির কোনো কাজে হাত দিলে শাশুড়ি বকতে বকতে ঘরে পাঠিয়ে দেয়। কতদিন নিহিন কোনো কাজে হাত দেয় না, একটু চা বানায় না। গেল বছর তো আরিশের বিয়ে হলো। ওর বউ আসে মাঝে মধ্যে, গল্পগুজব করে। দিশাও সময় পেলে শ্বশুরবাড়ি থেকে এসে ধু মারে। শ্রেয়া এখন আর ঢাকায় থাকে না, ওর হাজবেন্ডের সাথে দিনাজপুর সেটেল হয়েছে। দেখা সাক্ষাৎ এর আর সময় কোথায়। ফোনে কথা হয় প্রায়ই। নীলা আর পুষ্প নিজেদের সংসার নিয়ে ব্যস্ত, তাদেরও বাচ্চা কাচ্চা রয়েছে। ফোন করে প্রায়ই সকলে পরিকল্পনা করে এক একজন, তোদের এরপর মেয়ে হলে কিন্তু আমার ছেলের সাথে বিয়ে দেবো বলে দিলাম। ছেলে বড় হলে অন্য কোনো পাত্রী দেখতে যাবি না। সব শুনে হাসি পায়। আমাদের সকলের এককালে মনে বোধ হয় এমনই অভিপ্রায় থাকে যে নিজেদের ছেলে মেয়ে বড় হলে নিজেদের সবচেয়ে প্রিয় বান্ধবীর ছেলে মেয়ের সাথে বিয়ে দিয়ে দেব। নিহিনের জন্য এই সময়টা একটু ভীতিকর। এর আগেরকার অর্থাৎ আহিয়ান হওয়ার সময় একটু সমস্যা হয়েছিল। এবার নিহিনের চেয়েও বেশি সাবধান আয়মান। আজ জুলাইয়ের 21 তারিখ। আগস্টের প্রথম সপ্তাহে ডেলিভারির ডেট দেওয়া হয়েছে।
আইমান এই কয়েকদিন সব কাজকর্মের থেকে ছুটি নিয়ে সর্বক্ষণ নিহিনের আশেপাশে ব্যস্ত। মায়ের এই সময়টাতে আহিয়ানও একদম ভদ্র হয়ে গেছে। একটুকু বাচ্চা মাকে একটুও জ্বালায় না, মনে হয় সব বুঝে গেছে। পরবর্তী দিনগুলো পাড়ি দিতে আর বেশি সময় লাগলো না। চোখের পলকে যেন 21 তারিখ পেরিয়ে 3 তারিখের সময়টা এসে গেল। আইমান এইবার নিজেকে যথেষ্ট শক্ত রেখেছে। ওইবার তো তার অবস্থা দেখে সকলেই পরবর্তীতে মজা নিয়েছে। এইবার আর তার সুযোগ নেই। ছেলেকে কোলে নিয়ে হাসপাতালে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রইল। নিজের ভেতরের উৎকণ্ঠা নিজের ভেতরে রেখেই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য ছটফট করতে লাগলো। অবশেষে ডাক্তার এসে জানালো, মনের মধ্যে সুপ্ত ইচ্ছে ছিল এইবার হয়তো একটা মেয়ের মুখ দেখতে পাবে, কিন্তু সেই আশা পূরণ হলো না। যাই হোক, তবুও আলহামদুলিল্লাহ। নতুন বাবুকে দেখে এসে আহিয়ান চোখে মুখে উচ্ছ্বাস প্রকাশ করে আইমানকে এসে বলল, জানো বাবা, বাবু না কত ছোট, আমার থেকেও ছোট। ও তো আমার সাথে মারামারি করতে পারবে না। মা কি বলেছে জানো? বলেছে আমাকে ওকে ভালোবাসতে হবে, আদর করতে হবে, সব সময় দেখে শুনে রাখতে হবে। আইমান ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। তারপর গেল আরেক ছেলেকে দেখতে। নিহিনকে দেখলো বাবু কোলে নিয়ে বসে থাকতে। আইমান সম্মুখে বসে একটা হাসি দিল। নিহিন বলল, ওকে কোলে নাও। আইমান কাঁপা কাঁপা হাতে ছোট্ট ছেলেকে কোলে নিল। নিহিন শুধু হাসছে, অথচ চোখে পানি টলমল করছে, যে কোনো মুহূর্তে টপ করে পড়বে যাবে। নিজেকে সামলে নিহিন বলল, মেয়ের ইচ্ছে তো পূরণ হলো না। আইমান বলল, তাতে কি, আমাদের না হয় দুটো ছেলেই থাকুক। দেখেছো তোমার দিকে তাকিয়ে আছে, ও কি আহিয়ানের মতো বাবা ভক্ত হবে নাকি? এসব কিন্তু আমার সাথে ঠিক হচ্ছে না। কতগুলো দিন পেটে রাখলাম আমি, আর বের হয়ে সব বাবা ভক্ত হবে। আইমান হেসে বলল, ও কিন্তু দেখতে তোমার মতোই হয়েছে। কই কই দেখি। নিহিন এগিয়ে এলো। আইমান তড়াক করে ওর কপালে একটা চুমু খেলো। নিহিন আশেপাশে তাকালো। সবাই অবশ্য নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত। এইদিকে আপাতত কারো দৃষ্টি নেই। আইমান পুনরায় বলল, আমি কিন্তু গতবারের মতো এইবার ভুল করিনি, ছেলে মেয়ে দুইটা নাম ঠিক করে রেখেছি। নিহিন কৌতূহলী কণ্ঠে বলল, তাই তো কি নাম রাখলে ছেলের? আইমান স্পষ্ট কণ্ঠে উত্তর দিল, নাহিয়ান। সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্ব অত্যন্ত কঠিন এবং দীর্ঘমেয়াদী। সন্তান বড় হয় এবং বড় হওয়ার পরও মা বাবা বেঁচে থাকাকালীন এই দায়িত্ব অব্যাহত থাকে। ছেলেরা চোখের সামনে কেমন বড় হচ্ছে। দুই ছেলে যতই বড় হচ্ছে, নিহিনের উচ্ছ্বাস ততই বাড়ছে। আহিয়ানও ধীরে ধীরে অনেকটা পরিবর্তন হয়েছে। মনে হচ্ছে এই তো ছেলে কিছুদিন আগে জন্মালো, অথচ আজ চোখের পলক না ফেলতেই সেই ছেলে আজ 10 বছরে পা দিল। ছোটবেলায় দেখতে একরকম ছিল, এখন হয়েছে আরেক রকম। নাহিয়ানও বড় হয়েছে। ভাইয়ের সাথে তার বেশ খাতিরের পাশাপাশি আবার ঝঞ্ঝাটও রয়েছে। আহিয়ান এখন বড় হয়েছে, তাই কিছু বলে না। তবে নাহিয়ান, সে কিন্তু মোটেও ছাড় দেয় না কোনো কিছুতেই। তার ভাষ্যমতে বাবা মা একমাত্র তার, তবে ভাইকে কেন আদর করবে, কেন তাকে খাইয়ে দেবে? ওর চোখের সামনে এসব পড়লে চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়ি মাথায় তোলে। নিহিন টুকটাক বকা দেয়, বলে, ও তোমার ভাই না? ভাইয়ের সাথে কেউ এমন করে? ভাইয়া তাহলে আর আদর করবে তোমাকে, আর চকলেট কিনে দিবে তাহলে? এই যে প্রতিদিন বিকেলে ঘুরতে বের হও ভাইয়ার সাথে, এরপর আর ভাইয়া তোমাকে বাইরে নিয়ে যাবে বলো? নাহিয়ান একরোখা কণ্ঠে জবাব দেয়। ওকে সরিয়ে দাও, ওকে আদর করবে না। নিহিন আবার বিড়বিড় করে, এই ছেলে এরকম হিংসুটে কেন? ছোট ভাই বিধায় আহিয়ান বিনা বাক্যে সহ্য করে নেয়। ভাইয়ের শান্তি রক্ষার্থে সে জেগে থাকা অবস্থায় প্রকৃতপক্ষে মা বাবার কাছে খুব একটা আসে না। নাহিয়ান আবার মারামারিও করে, সুযোগ বুঝে খামচে দিয়ে দেয়, চুল ধরে টানাটানি করে। সেদিন আহিয়ান যখন স্কুল থেকে ফিরল, তখন ছোট ভাই ঘুমে। ছুটতে গিয়ে মাকে জড়িয়ে ধরল। নিহিন ওর কপালে কয়েকটা চুমু খেয়ে বলল, যাও বাবা, ফ্রেশ হয়ে এসো, তারপর খাওয়া দাওয়া করে নাও। আহিয়ানও বাড়িতেই ছিল। সকলে একসাথে খাওয়া দাওয়া শেষ করলো। তারপর আহিয়ানের শুরু হলো মা বাবার কাছে তার সারাদিনের কাজের বর্ণনা দেওয়া। স্কুলে কি হয়েছে, কি পড়েছে, কে কি বলেছে, কার কি হারিয়েছে, সব কিছু। দুপুরের পরের এই সময়টা তারা নিজেদের জন্য রেখে দিয়েছে, কারণ নাহিয়ান এই সময় ঘুমিয়ে থাকে। সে জেগে থাকলে তার মা বাবার কথোপকথনও সহ্য হয় না। সকলের পূর্ণ মনোযোগ তার দিকে হওয়া চাই। বিকেলবেলা আয়মান প্রায় সময় আহিয়ানের নিয়ে বাইরে বের হয়। বেশিরভাগ সময় ছেলেকে সাইকেল চালানো শেখায়, আবার বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। নাহিয়ানের সেই খবর থাকে না। সে মা অথবা বাবা দুজনের মধ্যে একজনকে একান্ত পেলেই খুশি। আয়মান মাঝে মাঝে নিহিনকে বলে, ছেলে দুটোকে পেয়ে তুমি আমাকে ভুলেই গেছো।
আমি বললেও যে আমি বলেও যে একজন মানুষের উপস্থিতি তোমার জীবনে আছে, সেটা কি আসলেই মনে আছে ম্যাডাম? নিঃসন্দেহে ঠেস মারা কথা। নিহিন অবশ্য ওই ভাবেই ঠেস মেরে বলে,